আজকের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক্স এবং এর পেছনের গভীর সাইকোলজি নিয়ে আলোচনা করব। একজন সফল ট্রেডার হতে হলে শুধুমাত্র কৌশল জানাই যথেষ্ট নয়, প্রয়োজন ট্রেডিং সাইকোলজি এবং ইমোশনাল ডিসিপ্লিনের উপর দক্ষতা। এই ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেলস্টিক্স আসলে কি এবং কিভাবে এটি মার্কেটের মনস্তত্ত্ব বা সাইকোলজি প্রকাশ করে। প্রতিটি ক্যান্ডেলস্টিক্সের পেছনে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার মানসিক দ্বন্দ্বের একটি গল্প, যা আপনাকে মার্কেটের প্রকৃত গতিপথ বোঝাতে সাহায্য করবে। সুতরাং চলুন গভীরভাবে বুঝে নেই। ক্যান্ডেলস্টিক্স চার্ট শুধুমাত্র একটি তথ্য নয়, বরং একটি মনস্তাত্ত্বিক মানচিত্র। আর আমরা এর পেছনে মার্কেটের সাইকোলজি কি সেটা বুঝতে পারবো। আপনি যদি ইতিমধ্যে ক্যান্ডেলস্টিক্স কি সেটা জেনে থাকেন, তারপরও আমি আপনার কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনি পুরো দেখুন। আশা করছি আপনি এখানে নতুন কোনো তথ্য পাবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি অনুশীলন দেব, যেটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি শেষ হতে ভাষা স্পেকুলেটরের মতো হতে চান, নাকি এমন একজন ট্রেডার যে তার প্রতিটি ডিসিশনের উপরে নিজের ভবিষ্যৎ গড়ে? প্রায় 300-400 বছর আগে জাপানের রাইস ফার্মাররা সর্বপ্রথম ক্যান্ডেলস্টিক্সের ব্যবহার শুরু করেন। তাদের এই প্রাচীন পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিভ নেশন নামের একজন বিখ্যাত ব্যক্তি নতুন মাত্রা দান করেন। তিনি সর্বপ্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ডাও জোন্সের মূল্যচক্র বিশ্লেষণে প্রথম এটি ব্যবহার করেন এবং এটির উপর উনি অনেকগুলো বই লেখেন। কিন্তু ক্যান্ডেলস্টিক্সের প্রকৃত সৌন্দর্য তার পেছনের সাইকোলজিতে। এটা শুধুমাত্র দামের ওঠানামার কোনো চিত্র নয়, বরং এটি বাজারের মানসিকতা, ক্রেতা বিক্রেতার আবেগ এবং তাদের সিদ্ধান্তের এক অব্যক্ত কাহিনী। চলুন আমরা ছোট্ট একটি উদাহরণ দিয়ে এটি বুঝি, এবং সেই উদাহরণের সাথে সাথে আমি আপনাদেরকে যে প্রশ্নটি করব আপনারা মনে মনে তার উত্তর দেবেন। তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে ক্যান্ডেলস্টিক্সটা কি এবং এর পেছনে সাইকোলজিটা কি। ঠিক আছে, গ্রেট। তাহলে চলুন শুরু করি। আপনি কল্পনা করুন আপনি একজন কৃষক। আপনি মাঠে ধান ফলন করেন। আপনি সে ফল কেটে পরিষ্কার করে গাড়িতে ভরে পাঁচটি গাড়ি পূরণ করে আপনি বাজারের দিকে রওনা দিয়েছেন। 300-400 বছর আগের কথা, সেজন্যে ট্রাক নয়, আপনি গরুর গাড়ি করে আপনার ধানগুলোকে বাজারের দিকে নিয়ে যাচ্ছেন এবং বাজারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন। যখন আপনি বাজারে গিয়ে পৌঁছালেন তখন রাত 10টা বাজে। যেহেতু 300-400 বছর আগের কথা, সেই কারণে সম্ভবত মার্কেট বন্ধ হয়ে গিয়েছে। আপনি এদিক সেদিক তাকাতে গিয়ে দেখলেন আপনার পাশে একটি বড় বোর্ড আছে এবং সেই বোর্ডে লেখা আছে লাস্ট ট্রেডেড প্রাইস 25 টাকা। বুঝুন কি বোঝাতে চাচ্ছে। বোঝাতে যাচ্ছে সর্বশেষ যে ডিলটি হয়ে মার্কেট বন্ধ হয়েছিল সেটা ছিল 25 টাকা। এখন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে একজন মার্চেন্ট, দালাল, ব্যবসায়ী, ব্রোকার, হোয়াট এভার ইউ কল, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে এসে দাঁড়ালো এবং আপনাকে জিজ্ঞেস করলো, ভাই কি দেখছেন? আপনি উত্তর দিলেন, ভাই আমি ধান বিক্রি করতে এসেছি। সে আপনার গাড়িগুলোর দিকে তাকালো, তাকিয়ে বলল যে ঠিক আছে, আমি আপনাকে 23 টাকা করে দিচ্ছি, আপনি আপনার যে গাড়ির ধানগুলো আছে সবগুলো আমাকে দিয়ে দিন। এখন আমার প্রথম প্রশ্ন, আপনি কি ধানগুলো বিক্রি করবেন? মনে রাখবেন, আপনার এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী 6 মাস আপনি কতটুকু সচ্ছলভাবে চলতে পারবেন। এবং এটি শুধুমাত্র আপনার সিদ্ধান্ত নয়, এটির উপর আপনার এবং আপনার পরিবারের সন্তানের সম্পূর্ণ ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনি কতটা ভালো দামে আসলে ফসলটা বিক্রি করতে পারছেন সেটার উপর। আর সেই জন্যে আপনি যখনই কোনো একটা ডিসিশন নেবেন, অবশ্যই সেটা অনেক ভেবেচিন্তে নেবেন, কারণ এটি শুধুমাত্র বিক্রয় নয়, আপনার ভবিষ্যতের ভরণ পোষণও। তাহলে প্রশ্ন, আপনি কি দিচ্ছেন? আমি যখনই কাউকে এই প্রশ্নটা করি, অর্থাৎ আমার স্টুডেন্টদের মধ্য থেকে, তখনই বেশিরভাগ লোকই আমাকে উত্তর দেয়, না আমি 23 টাকায় দেবো না। কেন দেবেন না? তার কারণ আপনার মনে এটা হয় যে 25 টাকায় যদি লাস্ট মার্কেট ক্লোজ হয় তাহলে আমি 23 টাকায় কেন দেব? অসাধারণ। এখন ব্রোকারের কাজ হচ্ছে আপনাকে কনভিন্স করা। এখন ব্রোকার আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে যে আপনি শুধু ক্লোজিং প্রাইসের দিকে কেন তাকিয়ে আছেন, আপনি ওপেনিং প্রাইসের দিকেও তাকান। মার্কেট আজ সকালে যখন খুলেছিল তখন 20 টাকায় খুলেছিল এবং আজকে যেখানে মার্কেট ক্লোজ করেছে তা দেখে তো আমার মনে হচ্ছে যে আগামীকালকে মার্কেট আরও খারাপ অবস্থায় খুলবে বা আরও কম দামে খুলতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? তার কারণ হচ্ছে সে আপনাকে একটি নতুন তথ্য দিয়েছে, যেটা হলো যে ওপেন হয়েছিল 20 টাকায় এবং আপনি এতক্ষণ পর্যন্ত যে প্রাইসটার দিকে তাকিয়েছিলেন সেটা ছিল ক্লোজিং প্রাইস 25 টাকা। এখন হঠাৎ করে আপনার কাছে যখন নতুন একটা তথ্য আসলো, তাতেই আপনার মাথা খারাপ হওয়ার অবস্থা। আপনার মাথায় নতুন করে ক্যালকুলেশন চালু হয় স্টার্ট, যে আপনি আসলে এখন কি করবেন, রাইট? আমি যখনই একই প্রশ্নটা অন্যান্য মানুষ থেকে করি, অর্থাৎ আপনাদের মতো অডিয়েন্স থেকে করি, যে আপনি আসলে এখানে আপনার পদক্ষেপ কী হবে, তাদের উত্তর হয় এবং তাদের বেশিরভাগ সময়ই মনে হয় যে 23 টাকা ঠিক আছে। তার কারণ হচ্ছে 20 টাকার থেকে ভালো
20 টাকা এবং 25 টাকার মাঝখানে 23 টাকা খুব সুন্দর মানানসই এবং যুক্তিসঙ্গত। এর মধ্যে আপনি অনেক ভাবনা চিন্তার পরে সিদ্ধান্ত নিলেন যে না ঠিক আছে, প্রাইস ইজ গুড, আমি এখন দিয়ে দেব। আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, কোনো প্রাইস নিজে নিজে কখনো অ্যাট্রাকটিভ বা আনঅ্যাট্রাকটিভ হতে পারে না। প্রাইস তো প্রাইসই, 23 টাকা 23 টাকায়। কিন্তু যখনই কোনো একটি প্রাইসকে কোনো একটি বেঞ্চমার্ক প্রাইসের সাথে তুলনা করা হয়, তখনই সেটা হয় অ্যাট্রাকটিভ হয়ে যায়, না হলে সেটা আনঅ্যাট্রাকটিভ হয়ে যায়। ধরুন 25 টাকার তুলনায় 23 টাকা আপনার কম মনে হচ্ছিল, তখন আপনি কি বললেন, আমি দেব না। কিন্তু যখনই এটা 20 টাকার সাথে তুলনা হলো, সাথে সাথে আপনার কাছে 23 টাকা অনেক অ্যাট্রাকটিভ মনে হয় স্টার্ট হলো, এবং এই মত অবস্থায় আপনার সিদ্ধান্ত বদলাই আপনি যেটা এতক্ষণ পর্যন্ত দেবেন না বলছিলেন সেটা আপনি পরিবর্তন করে বললেন আমি দিয়ে দেব। আপনি যখন গরু গাড়ি থেকে ধানগুলো নামাচ্ছেন, এর মধ্যে একজন ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়ালো এবং তার চোখে মুখে কৌতূহলের ছাপ, এবং তার মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে এলে, আরে রহিম ভাই আপনি এখানে কিভাবে আসা হলো, এমন প্রশ্নে আপনি একটু হেসে উত্তর দিলেন, এই তো ভাই ধান বিক্রি করতে এসেছি। তো উনি গাড়ির দিকে এভাবে তাকিয়ে বললো, কত করে বিক্রি করলেন? তো আপনি খুব আত্মবিশ্বাসের চেহারা নিয়ে বললেন যে ভাই 23 টাকা করে বিক্রি করেছি, সব ধান নামাচ্ছে, কাল সকালে বাড়ি চলে আসবে। হঠাৎ করে তার চেহারার এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হলো এবং ভ্রুটা হালকা কুঁচকে গিয়ে বলল, 23 টাকায় কেন দিলেন ভাই? আমার সাথে একটু কনসাল্ট করে নিতেন, আমাকেই জিজ্ঞেস করতেন। আপনাকে কি কেউ বলেনি যে আজকে মার্কেটে হাই করেছিল 30 টাকা? এ কথা কি একটা লোক আপনাকে জানায়নি? এখন আপনার কাছে নতুন আরেকটি তথ্য আসলো, সেটা হচ্ছে মার্কেটের হাই হয়েছিল 30 টাকা। আর যখনই এটা আপনার কানের ভেতরে ঢুকলো, মাথায় পৌঁছানোর সাথে সাথে আপনার নতুন করে টেনশন চালু, এটা আমি কি করব? এর কারণ হচ্ছে 30 টাকার তুলনায় 23 টাকা যে প্রাইসটা আপনাকে দেয়া হয়েছে, আপনার কাছে মনে হচ্ছে এটা একটা টোটাল বাকওয়াস প্রাইস। আপনি আপনার যে মাল বিক্রি করেছেন সেটা টোটালি ওয়েস্ট, এবং আপনার এতদিনের যে মেহনত ছিল, মাঠে ঘাটে যে কাজ আপনি করেছেন, পুরোটাই টাইম ওয়েস্টিং। এবং আপনি ভাবতে শুরু করলেন এই লোক আমার সাথে ছলনা করেছে, এবং এটা চিন্তা করতে করতে আপনার পেট খারাপ হওয়ার অবস্থা। স্বভাবতই আমরা আমাদের রিয়াকশন দেখাবই, সেটা খুব স্বাভাবিক। আপনি খুব রেগে মেগে ব্রোকারের কাছে গেলেন আর গিয়ে বললেন, ভাই আমি আপনার কাছে ধান বিক্রি করব না। তো ব্রোকার খুব অবাক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন ভাই, কি হয়েছে? আপনি সাথে সাথে বললেন যে ভাই আপনি আমাকে পুরো ইনফরমেশনটা দেননি, মার্কেটে হাই করেছিল 30 টাকা, তাহলে আমি 23 টাকায় কেন আপনাকে দেবো? এখন ব্রোকারের কাছ তো আপনাকে কনভিন্স করা, সে আপনাকে কনভিন্স করবেই। সে সাথে সাথে ঠোঁটের কোন একটা হাসি দিয়ে বলল যে ভাই আপনাকে যে 30 টাকার হাইয়ের কথা বলেছিল, সে কি আপনাকে এটা বলে নেই যে মার্কেট 16 টাকা লো করে এসেছে? এই গ্যাপটার কথা তো আপনাকে বলা দরকার ছিল, তাই না? সাথে সাথে আপনি আবার টেনশন, হায় হায় রে, আমি আসি কোথায়? 25-এর ক্লোজ, 20-এর ওপেন, 16-এর লো, 30-এর হাই, ওরে বাবা রে, মার্কেটে এত আনসার্টেনিটি কেন ভাই? আমার তো এগুলো মাথাতেই কিছু ঢুকতেছে না। এর থেকে ভালো আমি এসবের চক্করে না পড়ি, আমি আমার মতো জিনিসটা বিক্রি করে বের হয়ে যাই, আমার এত পেরেশানির দরকার নেই। 23 টাকা 23 টাকাই ভালো, বা আপনি যা আছে তাই দেন, আমি নিয়ে ভাগি। ব্যাপারটা হচ্ছে এরকম। এই উদাহরণে আমরা শুধুমাত্র নাম্বারের কথাই বলিনি, সেই নাম্বারের সাথে জুড়ে থাকা রিয়াকশন এবং ইমোশনগুলো তুলে ধরেছি। এখন আসল কথা হলো, এখানে দুই ধরনের লোক আছে, একটা হচ্ছে স্পেকুলেটর, আরেকটা হচ্ছে ট্রেডার। স্পেকুলেটররা মূলত গ্যামলারের মতো আচরণ করে, তারা বাজারের গভীরতা, গতিশীলতাকে তেমন একটা গুরুত্ব দেয় না। তাদের মন সবসময় একটা জিনিসের উপরে আসলে ব্যস্ত থাকে, যে মার্কেট বাড়তেছে কিনা, মার্কেট কমতেছে কিনা, আর এর বাইরে এদের কোনো কনসেপ্টই নেই। তারা এই অস্থিরতার মাঝে নিজের ব্যবসা করে এবং গ্যামলিং স্টার্ট করে। অন্যদিকে ট্রেডাররা এই জিনিসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে, পরিমাপ করে সিদ্ধান্ত নেয়। তারা ক্যান্ডেলস্টিক্সের অ্যানালাইসিস করে মার্কেটের প্রকৃত গতিশীলতাকে বুঝবার চেষ্টা করে। এই ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক্সের 4টি বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করেছি: ওপেন, লো, ক্লোজ এবং হাইস। এই 4টি পয়েন্ট বাজারের প্রতিদিনের ডাইনামিক্সকে নিখুঁতভাবে উপস্থাপন করে। ওপেন দিয়ে মার্কেট শুরু হয়, ক্লোজ দিয়ে মার্কেট শেষ হয়, হাইজ এবং লোজ মার্কেটের শ্যাডো বা উইক, অনেকে ডান্ডাও বলে। আপনার যেটা মন চায় সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের পরের ভিডিওতে ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন কিভাবে হয়, ক্যান্ডেলস্টিক্স কত ধরনের হতে পারে, এবং ক্যান্ডেলস্টিক্স নিয়ে যতগুলো প্রশ্ন আমরা পাবো সবগুলোর উত্তর সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সাথে থাকুন।